টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ঐক্যের বিপরীতে বিভাজনের সুর? মতবিরোধে কি আটকে যাবে সংস্কার? জাতীয় নির্বাচন কি তাহলে বিলম্বিত হতে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে দেশ? দেশের রাজনীতিতেই বা ঘটতে যাচ্ছে কি? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাকে স্বাগতম। সাম্প্রতিক সময় আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেশ সরব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই জায়গায় যদি আমরা খেয়াল করি তাহলে আজকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে কোনো কথা বলতে চাননি এবং জামায়াতের জেনারেল সেক্রেটারিকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও বলেছিলেন যে এই বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করা হবে। তো এই সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে? প্রথমত ধরেন আমি যে কোন দিকে যাচ্ছে এটা তো ধরেন একটা খুব আমরা যেটা মনে করতেছি যেটা মানে আমাদের কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে না, যে কাজগুলি আমাদের প্রধানত করার কথা ছিল। এই অভ্যুত্থানের যে ধরেন মূল আকাঙ্ক্ষা ছিল যে এই রাষ্ট্রটাকে আপনি এমন ভাবে সংস্কার করবেন যাতে এখানে স্বৈরতন্ত্রের ভিত্তিটা আর না থাকে, এটাকে যাতে উপড়ে ফেলা যায়। কিন্তু মনোযোগটা কিংবা আসলে যারা এই রাষ্ট্র কিংবা এই সরকার পরিচালনা করতেছে কিংবা যারা আসলে সরকারের অংশ হিসেবে আছে তাদের আসলে মনোযোগ স্ক্যাটার্ড মনে হয়, এক এক সময় এক এক দিকে মনোযোগ যাচ্ছে। মূল জায়গাটাকে আসলে কেন্দ্র করে ঐক্যটাকে তাহলে সেইটা কেন্দ্র করে যেভাবে কাজটা আগানোর দরকার ছিল সেই কাজটা আসলে ঠিক মতো হচ্ছে বলে আমাদের কাছে মনে হয় না। এই পরিস্থিতিতে আপনাদের কি মনে হচ্ছে যে নির্বাচন কি আরো পিছিয়ে যাবে নাকি নির্দিষ্ট সময়ে যে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে এর মধ্যে নির্বাচন হবে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? মনে হওয়া তো ধরেন এটা টাইম টু টাইম ভেরি করে, যে আসলে ফ্যাক্টর গুলি যদি আপনার ধরেন এই 2 দিন আগে পর্যন্ত এটা মনে হচ্ছিল যে ধরেন এটা এই সময়ের মধ্যে হওয়া খুব সহজ এবং স্বাভাবিক এবং সম্ভব, কিন্তু পরিস্থিতি যখন ডেটোরেট করে তখন তো মনে হয় যে এরকম পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে তাতে সহজ স্বাভাবিক ভাবে তো যেগুলি আপনার টার্গেট আপনি ঘোষণা করতে সেগুলি বাস্তবায়ন করতে পারবেন না, অথবা এটা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কঠিন হয়ে যাবে। এটা আমি বলতে চাই যে তারপরে একটু লং রানে যদি আমরা মনে করি যে সবাই এটা হচ্ছে নির্ভর করে যে এখানকার পলিটিক্যাল পার্টিগুলি কতটা রেসপন্সিবল আচরণ করবে এবং সরকার এখানে আসলে কতটা, যাদেরকে আমরা সরকার হিসেবে বসাইছি তারা তাদের দায়িত্বের ব্যাপারে কতটা মনোযোগী থাকবে এবং কতটা সৎ থাকবে, সেইটা যদি তারা থাকে এবং রাজনৈতিক দলগুলি যদি রেসপন্সিবল আচরণ করতে পারে তাইলে আমার কাছে এখনো মনে হয় যে সময়টাকে ঘোষণা করেছে এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এনসিপির একজন শীর্ষ নেতা, আপনি নিশ্চয়ই বিষয়টি দেখেছেন যে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে তাদের একটি আলোচনার কথা প্রকাশ্যে নিয়ে আসলেন। অনেকে বলছেন যে এই যে কথোপকথন এগুলো যখন সামনে আসছে তখন রাজনীতিবিদদের সঙ্গে আমরা ডিপ স্টেট বলতে যা বুঝি তাদের সম্পর্কে এক ধরনের একটি ফাটল তৈরি হবে এবং আস্থাহীনতা তৈরি হবে, এবং এটা অনেকেই বলছেন যে এটা আসলে একদিক দিয়ে রাজনীতিতে একটি বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? রাজনীতি তো একটা বহুমাত্রিক জিনিস, এর মধ্যে ধরেন বহুজনের সাথে বহু রকম ভাবে স্টেক হোল্ডার থাকে, বহু ধরনের স্টেক হোল্ডার থাকে, বহু রকম কথাবার্তা হয়। তবে রাজনীতিতেই বলেন আর ধরেন স্বাভাবিক জীবনেই বলে একটা বিশ্বস্ততা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যদি আপনার সাথে মন খুলে কথা বলতে না পারি তাইলে আপনার সাথে আসলে আমি প্রকৃত কথাটা কখনোই বলবো না। এখন এটা বলার পরে আপনি কিভাবে ভূমিকা নিবেন, আপনি এটাতে একমত হবেন কি হবেন না সেটা তো আপনার অধিকার আছে, কিন্তু আমি যদি এটাকে পাবলিক করি তাহলে আসলে মানে অনেক ধরনের সম্পর্কতেই মানে ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরবে, রাজনৈতিক সম্পর্ক হলে তো এটা বহুমাত্রিক জটিলতা তৈরি হইতেই পারে। তবে অনেক সময় ধরেন এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, অনেক সময় মনে হইতে পারে যে এটা পাবলিক করা খুব, যদি ধরেন এটা জাতীয় স্বার্থের প্রশ্ন হয় তখন তো আপনার মনে হবে যে এটা পাবলিক করাই উচিত। আবার যদি এটা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার এরকমও মনে হইতে পারে যে এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে শেষ করা উচিত, তখন আপনার এটা মানে প্রকাশ না করাটাই উচিত। এখন এগুলি পরিস্থিতি অনুযায়ী পার্থক্য এবং যাদের সাথে আলাপ হচ্ছে তাদের আসলে মনোভাবের সাথে অনেকাংশে নির্ভর করে। আমার নিজের কাছে এমনিতে সাধারণভাবে যদি মনে হয় তা বলেন তাহলে আমি বলবো যে অনেক ধরনের যোগাযোগ অনেকভাবে আসলে রাজনীতিতে রাখতে হয় এবং সেটা রাখাই বাঞ্ছনীয় যতক্ষণ না এটা জাতির জন্য ক্ষতিকর হয়ে পড়ে। আমি একটু জানতে চাই যে আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন আপনাদের সঙ্গে সরকারের কোনোভাবে একটু কি দূরত্ব তৈরি হয়েছে আপনাদের কথায় এবং সরকারের কথার মাঝখানে? এরকম কি আমরা আমরা বলতে পারি কিনা যে আপনাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা বা আস্থাহীনতা তৈরি হয়েছে কিনা? আস্থাহীনতা না হইলেও এটা দূরত্ব তো আছে। সরকার ধরেন
রাজনৈতিক দলগুলিকে যতটা আসলে বা রাজনৈতিক দলগুলি সরকারকে যতটা সহায়তা করতে চাইছে, যতটা করতে চাইছে, আমরা এটা আগেও বলছি যে সরকারের দিক থেকে আমরা সেই ধরনের আচরণ, সেই ধরনের ভূমিকা তারা পালন করতে পারছে এরকম আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অভিমত কিংবা আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকেও। এবং এইটার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে, যেগুলি ধরেন সরকার যদি আসলে রাজনৈতিক দলগুলিকে আরো বেশি আস্থায় নিতে পারতো, যোগাযোগকে আরো লিভিং করতে পারতো এবং এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতো, তাহলে আজকে যে সমস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলির অনেক কিছুই আসলে আমাদের ফেস করতে হইতো না। অনেকে বলছেন যে যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং নানান রকম যে জটিলতাগুলো সামনে আসছে, এগুলোকে সামনে রেখে এনসিপি, বিশেষ করে এনসিপির কথাই আসছে যে তারা আসলে তাদের দল গোছানোর চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকেও তাদেরকে এই দিক থেকে সহায়তা করা হচ্ছে, এরকম অভিযোগ আমরা শুনছি। আপনার কাছে কি মনে হয় বিষয়টিকে, রাজনীতিবিদ এটা তো হিসেবে কিভাবে দেখছেন? না, এটা তো স্পষ্ট সরকার তো তাদেরকে সহায়তা করতেছে, তারা সরকারের মধ্যে আছে, এগুলি তো বিভিন্ন ভাবে, এবং তাদের সাথে যারা কাজ করতেছে তারাও এই অভিযোগগুলি করতেছে। আমার কাছে, আমার নিজের কাছে আমার প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমি যেটা দেখতেছি এই অভিযোগগুলি হচ্ছে এবং এগুলি নিয়ে তারা খুব বেশি জবাব দিতে পারতেছে কিংবা ক্লিয়ার করতে পারতেছে এরকম না। আর এমনিতেই যেহেতু তারা সরকার নিজেই এই সমস্ত জটিলতা তৈরি করছে। সরকার আগে বলছে যে তারা ছাত্রদের দ্বারা মনোনীত হয়েছে বা নিযুক্ত হয়েছে, ছাত্রদের এই দল এগিয়ে যাওয়া উচিত বলে তাদের কেউ কেউ এই অভিমত ব্যক্ত করছে। ওই যে রাষ্ট্রীয় বা সরকারি জায়গায় থেকে কেউ কেউ তাদের এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত হয়েছে। এই জিনিসগুলি আসলে যারা নিজেদেরকে এনসিপি মানে এদের প্রতিদ্বন্দ্বী মনে করে কিংবা এরা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের মধ্যে দূরত্ব তৈরি করছে, এবং এটা আসলে একভাবে এই সরকারকে এবং এই দলকে আসলে একটা অভিযোগের জায়গায় বাস্তবতা দাঁড় করায় দিচ্ছে। এটা হওয়া উচিত হয়নি। জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটি জাতীয় ঐক্যের কথা শুনছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা এই ঐক্যের বহুমাত্রিক লক্ষণ দেখতে পেয়েছি। তো এখন আপনাদের কথা থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে সেই ঐক্যটাই হয়তো ফাটল ধরেছে। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আসলে যাচ্ছে কোন দিকে? আমি শুরুতে আপনাকে এই প্রশ্নটি করেছিলাম এবং আপনার কথার প্রেক্ষিতে এসে আমি আবারও প্রশ্নটি করছি আসলে বোঝার জন্যই যে বাংলাদেশের রাজনীতি তাহলে যাচ্ছে কোন দিকে। এখন আমি আগেও বলছি, আবারও বলছি, স্পষ্টত এটা বিভাজনের দিকে যাচ্ছে, কিন্তু এটা কারো আকাঙ্ক্ষিত না। এটা বিভাজনকে ধরেন খুব ভেতর থেকে এখানে বিভাজনকে উস্কে দেওয়া হয়েছে, এবং জাতীয় স্বার্থ যেটা ছিল, জাতীয় ঐক্য তো তৈরি হয় আপনি যখন জাতীয় স্বার্থের কাজ করেন। জাতীয় স্বার্থে কাজ না করে আপনি যখন দলীয় স্বার্থে কিংবা আসলে ব্যক্তিগত স্বার্থে যখন আসলে আপনি এই ঐক্যটাকে কাজে লাগাইতে চান, তখন খুব স্বাভাবিকভাবে অন্যদেরকে এত বোকা মনে করার তো কোনো কারণ নাই। সে ঐক্যে ধরেন তখন ভিতর থেকে ফাটল তৈরি হয়, এবং এই ফাটল ধরানোর অভিজ্ঞতা আমাদের 72 সালে আছে। আমরা অনেক বড় ঐক্যকে আসলে ক্ষতিগ্রস্ত হইতে দেখছি এবং অনেক বেশি আত্মত্যাগকে ক্ষতিগ্রস্ত হইতে দেখছি, এবং এই আশঙ্কা আবারও তৈরি হয়েছে। কিন্তু আমি এটাকে একদম এইরকম মাত্রায় হতাশ না যে এটাকে আসলে রিমেক করা যাবে। আমি মনে করি সবার মধ্যে যদি এই উপলব্ধিটা তৈরি হয় যে বিভাজন যেটা হচ্ছে সেটা আমাদের আসলে আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে, জাতীয় আকাঙ্ক্ষা এবং জাতীয় সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি কি মনে করেন যে এই ঐক্যটা আবার সম্ভব? পুরনো ফর্মে হবে না, কিন্তু এখনো পর্যন্ত যদ্দূর রক্ষা করা সম্ভব সেটা সম্ভব হয়। আপনি তো এখনো একটা পরিস্থিতি আছে, কিন্তু ক্রমাগত যদি এগুলিকে আরো ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে কোনো কিছুই হয়তো রক্ষা করা সম্ভব হবে না, সেটা ভয়াবহ ক্ষতির কারণ হবে এবং সমাজ জাতি মারাত্মক ভাবে হতাশ হবে। আপনি গণতন্ত্র মঞ্চেরও একজন নেতা, সেই জায়গা থেকে আমি একটু আপনাদের অবস্থানটা জানতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনাদের অবস্থানটা কি? আমরা তো এটাকে রাজনৈতিক ভাবে ওইভাবে দেখি যে এইটাও এরকম একটা প্রশ্ন যে প্রশ্নে আসলে অনেক আগেই রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা হইতে পারে। আমরা গণতন্ত্র মঞ্চগত ভাবে আমরা এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিই, কিন্তু আমরা পরিষ্কার ভাবে মনে করি যে আমরা বলছিলাম যে এর বিচার আসলে আন্তর্জাতিক আদালতে পাঠিয়ে দেওয়া দরকার। যারা এই গণহত্যার সাথে জড়িত এবং যারা যে দল গণহত্যার সাথে জড়িত, তাহলে তাদের ব্যক্তিগত লায়াবিলিটিস কি এবং দলীয় লায়াবিলিটিস কি, এইটা এরকম কোন ধরনের বিতর্কিত বিচারের মধ্যে দিয়ে না, আন্তর্জাতিক ভাবে গৃহীত একটা স্ট্যান্ডার্ড দিয়ে এটা আমাদের নির্ধারণ করা সম্ভব ছিল, এবং সেটা হইলে বাকি সিদ্ধান্ত কোনো দলীয় কিংবা সরকারি আদেশে নেওয়া লাগতো না। আইনগত ভাবে যার জন্য যেটা প্রাপ্য সেটা হইলে কারো দিক থেকে কোনো কথা বলার সুযোগ থাকতো না। এখন যদি আপনি নিষিদ্ধের দাবি তুলেন, নিষিদ্ধের দাবি তুলতে পারবেন, কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলা যাবে যে আপনি তার বিরুদ্ধে আসলে একটা দলীয় ভাবে অগণতান্ত্রিক আচরণ করছেন। কিন্তু একটা বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি তাদের দেখা যেত যে আসলে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, তাহলে আপনার এই কথাটা আপনাকে কেউ বলতে পারতো না। আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে সমুন্নত রাইখাই তাদের যেটা প্রাপ্য সেটা আপনি তাদেরকে বুঝাই দিতে পারতেন, এবং বাংলাদেশকে আসলে তো কোনো না কোনো একটা জায়গায়
থামতে তো হবে। কেবলমাত্র বিভাজন, কেবল একজন আরেকজনকে আমরা নির্মূল করে ফেলবো, এটা তো ফেসিবাদী প্রবণতা। ফেসিবাদী রাজনীতির বাইরে এসে যদি গণতান্ত্রিক রাজনীতি করতে হয়, তাহলে বিচার লাগবে, রিকনসিলিয়েশন লাগবে, এবং একটা গণতান্ত্রিক পথে যাত্রা করার মতো ধৈর্য আমাদের লাগবে। এবং সেইটার জন্য একটা গ্রহণযোগ্য বিচার লাগবে, যে বিচার কষ্টের ঊর্ধ্বে থাকবে। আমরা মনে করি সেগুলি করা গেলে আজকে যে নতুন করে এদের নিষিদ্ধ করার দাবি অথবা নিষিদ্ধ করা হচ্ছে না এরকম একটা আওয়াজ, এগুলি উঠতো না আসলে। আমি আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিশ্চয়ই জানেন কি অবস্থা আছে, এবং একই সঙ্গে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাজারে হামলার ঘটনাও দেখছি। তো এই বিষয়গুলো একটি আমাদের জাতিগত বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে কিনা, এইটা একটু জানতে চাই। নিশ্চয়ই নিয়ে যাচ্ছে। এটা তো জাতিগত বিভাজন, মানে আমাদের যে মানুষদেরকে ফেসিবাদীরা যেভাবে বিভক্ত করতো এর আগে, ব্রিটিশ যেভাবে বিভক্ত করছে, পাকিস্তান যেভাবে করছে, তার চেয়ে তো জঘন্য কায়দা এখন আমাদের মানুষদেরকে, যারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে জীবন দিচ্ছে, তাদেরকে জোরপূর্বক বিভাজিত করার চেষ্টা করা হয়েছে। এবং এগুলির মধ্যে এই সরকারের এক ধরনের অ্যাপ্রুভাল আছে। সরকার তাদের ইলেকশনের ভেতর দিয়ে এই যে বিভাজন, এটাকে আসলে উৎসাহিত করছে, মবকে এখানে উৎসাহিত করছে, মবকে এখানে আসলে এগুলি পরিচালনা করার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এইটা আসলে সরকার এই জনগণের সাথে যেটা করছে, এটা সরকারের জন্য ভবিষ্যতে এগুলির জন্য তাদেরকে জবাব দিতে হবে। এটা এক ধরনের জাতির বিরুদ্ধে তারা অপরাধ করছে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।